দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা ভালো আছো। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমাদের আলোচনা করতে চলেছি ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখার তৃতীয় পর্ব। আগের দিন পর্যন্ত আমরা ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্গত বিভাগগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে সেই ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্গত একটি বিভাগ প্রথমে আলোচনা করি, মনোভাষা বিজ্ঞান। মনের সঙ্গে ভাষার সম্পর্ক। আসলে ভাষা মনেরই ভাব প্রকাশের বাহক। মনোবিজ্ঞানীরা ভাষা এবং মনের সম্পর্ক নিয়েই গবেষণা করে। মানুষ, তার মানে একটি শিশু, প্রথম কিভাবে কথা বলতে শেখে, কিভাবে সে বাক্য নির্মাণ করে, এই বিশ্লেষণগুলোই আছে মনোভাষা বিজ্ঞানে। কিভাবে ভাষা শেখে এ নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের অনুমান ছিল মানুষ তার চারপাশের কথা বলার পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা শেখে। এইভাবে ভাষা আয়ত্ত করার পদ্ধতি কিন্তু স্বভাবতই যান্ত্রিক। কেন না, এই যে অনুকরণ করে শিখছে। আমরা বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি যুগান্তকারী গবেষণায় ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি জানালেন একটি পৃথক তত্ত্বের কথা। ভাষা শিক্ষার যে যান্ত্রিক প্রক্রিয়াটি এতদিন সবাই ভেবে এসেছিলেন, সেই ক্ষমতা থেকে সরে এসে, যান্ত্রিক ক্ষমতা থেকে সরে এসে তিনি আবিষ্কার করলেন তার গবেষণায় রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব। কথাটির মধ্যেই সৃষ্টিশীল কথাটা লুকিয়ে আছে, যার মূল কথাই হলো ভাষা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, তা একটা সৃজনমূলক বা সৃষ্টিমূলক ব্যাপার। মানুষের সৃজনী চেতনার সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ কনসাসনেসের সঙ্গে সম্পর্কিত। তিনি ভাষার এই সৃজনশীলতাকে প্রাধান্য দিতে গিয়ে ভাষার মনোগত দিকটাকেই গুরুত্ব দিলেন। এজন্যই তার তত্ত্বকে বলা হবে মনস্তত্ত্ব প্রধান তত্ত্ব বা মেন্টালিস্টিক থিওরি। দেখো, চমস্কি প্রথমে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সংক্ষেপে বলা হবে এলএডি, ল্যাড নাম দিলেন। পরে এই শেখার যন্ত্র কথাটির পরিবর্তে ব্যবহার করলেন ব্যবস্থা শব্দটি। তিনি এই যে তার সৃজনমূলক তত্ত্ব কি বলছেন সেখানে, একজন মানুষ যখন তার মাতৃভাষায় স্বাভাবিকভাবে কথা বলে, তখন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উপলক্ষে তাকে বহু সংখ্যক বাক্য ব্যবহার করতে হয়। এইভাবে সে সারা জীবন অসংখ্য নতুন নতুন পরিস্থিতিতে, নতুন নতুন প্রয়োজনে অসংখ্য বাক্য বলতে চেষ্টা করে বা বলতে হয় তাকে। চমস্কির প্রশ্ন, এত বাক্য কি সবই সে পৃথিবীতে জন্মাবার পরে পিতামাতা বা সমাজের কাছ থেকে আগে থেকে শিখে রাখে? মানুষের মন কি সমস্ত ভবিষ্যৎ পরিস্থিতি কল্পনা করে তার জন্যে প্রয়োজনীয় বাক্য আগেই সমাজের কাছ থেকে শিখে টেপ রেকর্ডারের মতো ধরে রাখে? এবং যেমন টেপ রেকর্ডারে ধরে রাখার পরে সেগুলোকে আমরা আবার চালিয়ে যথাসময়ে কি করে করতে পারি, আবার পুনরায় শুনতে পারি, সেরকম কি উদ্গীরণ করে?
চমস্কি বলছেন যে না, মানুষের মন টেপ রেকর্ডের মতো যন্ত্র নয়, এবং ভাষা প্রক্রিয়া সেরকম একটা যান্ত্রিক ব্যাপারও নয়। মাতৃভাষাভাষী মানুষের মন ভাষার মূলনীতিটুকু নিজের সহজ বোধ ও বোধির সাহায্যে আয়ত্ত করে। তার মানে তার একটা আত্মস্থ করার ক্ষমতা থাকে, অর্জন করার ক্ষমতা, সৃজন করার ক্ষমতা তার মধ্যে আছে। তারপর সেই মূলনীতিটুকু প্রয়োগ করে ভাষার সীমাবদ্ধ উপকরণকে সে নিজের সৃজনী ক্ষমতা দিয়ে নিত্য নতুন করে সাজিয়ে নতুন নতুন পরিস্থিতির প্রয়োজনে নতুন নতুন বাক্য সৃজন করে। এই বাক্য সৃজনের তত্ত্ব ব্যাখ্যা করেই চমস্কি ব্যাকরণকে সৃজনমূলক ব্যাকরণ নাম দিলেন, জেনারেটিভ গ্রামার। এই যে ল্যাড এবং ল্যাড মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাস মানে অথবা ল্যাস, ডিভাইস শব্দটা সরিয়ে তিনি সিস্টেম শব্দটা আনলেন, ব্যবস্থা। এলএস, এল ল্যাঙ্গুয়েজ, এ অ্যাকুইজিশন, এস হচ্ছে সিস্টেম। শিশুর মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে অনুকরণধর্মী যান্ত্রিকতা থেকে সৃজনশীলতার দ্বার খুলে দিল। আবার দেখো, মনোবিজ্ঞান কিন্তু শুধু ভাষা শিক্ষার বিভিন্ন দিকে আলোকপাত করেনি, মানে একটা সীমাবদ্ধ দিকে বা নির্দিষ্ট কিছু দিকে আলোকপাত করেনি। মানসিকভাবে যারা পিছিয়ে আছে, যে সমস্ত শিশু, তাদের উপর কিভাবে প্রভাব ফেলে তার আলোচনা করে। একটি শিশুর বুদ্ধি কিংবা তার স্মৃতি কিংবা তার উদ্বিগ্নতা, অ্যাংশাসনেস কিংবা প্রণোদনা প্রভৃতি বিষয়ে যে সমস্যাগুলি থাকে কার, মানসিকভাবে পিছিয়ে থাকা শিশুর, সেগুলি ভাষা সৃষ্টির ক্ষেত্রে বা তার বাক্য তৈরির ক্ষেত্রে কিভাবে সমস্যা হয়ে দাঁড়ায় বা বাধা হয়ে দাঁড়ায়, সেই আলোচনাও এই ভাষা বিজ্ঞানের গবেষণার বিষয়। এবার এসো আমরা আলোচনা করি ফলিত ভাষা বিজ্ঞানের আরেকটি বিভাগ, স্নায়ু ভাষা বিজ্ঞান। ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা, এই দুটি বিষয় স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। যেমন ধরো, অসুস্থ মানুষের ভাষা ব্যবহারের সমস্যা, স্নায়বিক বিক্ষোভের চর্চায় ভাষা ব্যবস্থায় মস্তিষ্কের বিভিন্ন অংশের পৃথক দায়িত্ব পালন, অথবা মস্তিষ্ক বিকাশের সঙ্গে, মানে একটি শিশু যখন ক্রমশ বড় হচ্ছে, একটি মানুষ মানে একটি শিশু, তো একটি শিশু যখন ক্রমশ বড় হচ্ছে, তার সেই মস্তিষ্ক বিকাশের সঙ্গে ভাষাগত দক্ষতার সম্পর্ক আধুনিক গবেষণায় উপলব্ধ। আবার প্রযুক্তির ব্যাপারটিও এখানে স্মরণ করতে হবে বা উল্লেখ করতে হবে। আধুনিক প্রযুক্তিও এই গবেষণাকে আরো ত্বরান্বিত করেছে, আরো এগিয়ে নিয়ে গেছে। যেমন ধরো, ফাংশনাল নিউরো ইমেজিং বা ব্যবহারিক স্নায়ুচিত্রণে আজকাল পজিট্রন এমিশন টোমোগ্রাফি, সংক্ষেপে পেট, বা ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সংক্ষেপে এফএমআরআই, এই জাতীয় যন্ত্রের ব্যবহার হচ্ছে। 1861 খ্রিস্টাব্দে পল ব্রোকা তার যে গবেষণা ক্ষেত্র, অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারি, সেখানে একটা রোগীর কথা বললেন, যিনি 21 বছর বয়স পর্যন্ত তাল ধ্বনি ছাড়া আর কিছুই উচ্চারণ করতে পারতেন না।
এখানে সেই মানুষটির চিকিৎসা করতে গিয়ে জানা গেল ভাষাসিদ্ধ যুক্তিক্রম, পরিকল্পনা, আত্মপ্রকাশ, বাচিক সৃজন ক্ষমতা, মানে বলার ক্ষমতা, কিভাবে মানুষ, যেমন ধরো একজন খুব সুন্দর কথা বলতে পারে, সেটাকে বলা হয় তার বাচিক সৃজন ক্ষমতা, তথা ভাষার মৌলিক বিষয়গুলি, অনুভব ও জ্ঞান আহরণ, বলা, পড়া, লেখা, এর প্রত্যেকটি মস্তিষ্কের বিভিন্ন অংশের দ্বারা পরিচালিত, বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। এই যে মস্তিষ্কের বিভিন্ন অংশগ্রহণ করে ভাষা এবং সংযোগ স্থাপনে, মস্তিষ্কের দুটো গোলার্ধ, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ, মানে মাথাটা যদি তুমি দুটো দিক দেখো, একটা বাম দিক একটা ডান দিক, তোমার বাম দিক বাম গোলার্ধ, ডান দিক ডান গোলার্ধ। তো সেই দুটো গোলার্ধের কাজ দেখো এখানে উল্লেখ করা আছে। মস্তিষ্কের বাম গোলার্ধে বলা, লেখা, ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা, এই কাজগুলো হয়। আর মস্তিষ্কের ডান গোলার্ধ কি কাজ করে না, সামগ্রিক বিকাশ, অভাষা, প্রস্তুতি, রোমন্থন, এই কাজগুলো করে। ভাষার সৃষ্টিতে বা প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে। ভাষার সৃষ্টি করা, তাকে প্রয়োগ করা এবং ইন্টারলিঙ্কিং, উভয়ের মধ্যে সংযোগ স্থাপন, এটাতে বাম গোলার্ধের ভূমিকা সর্বাধিক। মানুষের মস্তিষ্কের বাম গোলার্ধের সুনির্দিষ্ট স্নায়ুর গঠন ভাষা ও কথা বলার চাবিকাঠি। মানে পুরো ব্যাপারটা মূল নিয়ন্ত্রণ করে কিন্তু বাম গোলার্ধ। যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি স্নায়ু ভাষাবিজ্ঞান। মনে রাখতে হবে, স্নায়ু ভাষাবিজ্ঞান আসলে বৌদ্ধিক ভাষাবিজ্ঞানেরই একটি শাখা বিশেষ। যে কথাগুলো বলছি দেখো, এটা পরের পৃষ্ঠায় একটা ছক আঁকা হলো, তাতে বুঝতে চেষ্টা করা গেল স্নায়ু ভাষাবিজ্ঞান যে শুধুমাত্র ভাষা নিয়েই চর্চা বা গবেষণা করে না, সেই ছকটা থেকে আমরা পরিষ্কার হয়ে যাব। দেখো, বলছিলাম যে স্নায়ু ভাষাবিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়েই যে চর্চা করে না বা গবেষণা করে না। এসো ছকটার দিকে তাকাও। স্নায়ু বিজ্ঞান তার একদিকে বৌদ্ধিক বিষয় নিয়ে চর্চা হয়, আরেকদিকে আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে চর্চা হয়। বৌদ্ধিক বিষয়ের দিকে দেখো, স্নায়ু ভাষাবিজ্ঞান দর্শন, শ্রবণ, মনঃসংযোগ, স্মৃতি, এই বিষয়গুলো মূলত বৌদ্ধিক স্নায়ুবিজ্ঞানের কাজ, বৌদ্ধিক বিষয়ের কাজ। অন্যদিকে আনুষঙ্গিক বিষয় যেমন ধরো ব্যবস্থাপনা, চলন, ইন্দ্রিয়গ্রাহ্যতা, কোষীয় বিকাশ, এই বিষয়গুলো স্নায়ুবিজ্ঞানে অন্যদিকের আলোচ্য বিষয়, আনুষঙ্গিক আরও আলোচ্য বিষয়। আমাদের দরকার হচ্ছে স্নায়ু ভাষাবিজ্ঞান। স্নায়ু ভাষাবিজ্ঞানটা দুটি ভাগে বিভক্ত। একটা বিভাগ ভাষা শেখা এবং তার প্রক্রিয়াকরণ, যেটা আমরা প্রথমেই বলে শুরু করেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত সমস্যার সংস্কার। আমরা স্নায়ু ভাষাবিজ্ঞান আলোচনার শুরুতেই এই দুটো কথা বলেছিলাম যে এর দুটো কাজ, ভাষা শেখা আর একটা হচ্ছে শেখা এবং প্রক্রিয়াকরণ, আর দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত সমস্যার সংস্কার।
এই হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞানের মূল কাজ। এছাড়াও দেখো দর্শন, শ্রবণ, মনোসংযোগ, স্মৃতি, এগুলোও কিন্তু অন্যান্য দিক। মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা ও কথার বিকাশে সাহায্য করে? মস্তিষ্ক ভাষায় দুটো জিনিস, এনকোডিং এবং ডিকোডিং, এই দুটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চালিত হয়। তখন মস্তিষ্কের থ্যালামাস, বেসাল গ্যাংলিয়া ও ধূসর বস্তু গ্রে ম্যাটার, এই দুটো অঞ্চল, থ্যালামাস, বেসাল গ্যাংলিয়া ও ধূসর বস্তু অঞ্চল, এই এনকোডিং এবং ডিকোডিং এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে আমরা স্নায়ু বিজ্ঞানের ক্রমাগত চর্চার মধ্যে দেখব স্নায়ু ভাষা বিজ্ঞান আরো সমৃদ্ধ হচ্ছে। ধন্যবাদ। তোমাদের পরবর্তী আলোচনায় আমরা আরেকটি পর্বতে আমরা এই ফলিত ভাষা বিজ্ঞানের যে আর বিভাগগুলো, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান এবং তোমাদের চ্যাপ্টারের সিলেবাসের মধ্যে অভিধান বিজ্ঞান, এই তিনটে আমরা শেষ করে দেব। ভালো থাকবে। ভাষাটা খুব তেতো বিষয়, হয়তো সহজে শুনতে ভালো লাগে না, বুঝতে ইচ্ছা হয় না, প্রবেশ করতে ভালো লাগে না, কিন্তু পরীক্ষায় তো উত্তর লিখতে হবে, তাই যতটা প্রাঞ্জল করা যায় করার চেষ্টা করছি। তোমরা শুনবে, পড়ার চেয়ে এটা যদি শোনো এবং দেখো আরও বেশি মনে থাকবে, আরও বেশি সহজে নিজেদেরকে তৈরি করে নিতে পারবে। সুস্থ থেকো, ভালো থেকো। স্কুল খুললে আবার আমাদের দেখা হবে।